ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি লাল মোহাম্মদ, লেকচারার টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বগুড়া। সবাইকে আজকে ইন্টার্নির ক্লাসে স্বাগতম, ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা বরাবরই বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে থাকি, কিন্তু আমাদের স্টুডেন্টের সুবিধার্থে আমরা আজকে আমাদের রেকর্ড ক্লাসটা প্রোভাইড করব অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আমাদের টপিক হচ্ছে HTN বা হাইপার টেনশন। এই ডিজিজে আমরা কেন ভুগে থাকি, তাই না? আসলে হাইপার টেনশনটা আমরা কি, এটা আসলে কি ধরনের একটা ডিজিজ? হ্যাঁ, হাইপার টেনশনটা কি রবিউল ভাই? উচ্চ রক্তচাপ, তাই না? হ্যাঁ, প্রপারলি আমরা এর সাইন সিমটম ডিফাইন থেকে শুরু করে আজকের ক্লাসে আমরা সব নর্মাল লেন্স না, শুধু কারণ লক্ষণ এবং ট্রিটমেন্ট পর্যন্ত আজকে আমরা যাব। নর্মাল লেন্স তো একটা বিপির নর্মাল লেন্স আমরা যারা ট্রিটমেন্ট দিয়ে থাকি, তো প্রথমে আগে আমাদের জানতে হবে, যেহেতু আজকের ক্লাসে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হাইপার টেনশনটা কি। এই ডিজিজে এখন বর্তমানে অনেক রোগী আক্রান্ত, তাই না? বিশেষ করে ম্যাক্সিমাম যারা বর্তমানে 60 থেকে 70% মানুষ, বা যারা একটু অ্যাডাল্ট বা বিভিন্ন ধরনের মেন্টালি প্রেশার নিয়ে যারা চলাচল করে, তাদের ম্যাক্সিমামই আমাদের এই হাইপার টেনশন ডিজিজে আমরা আক্রান্ত হয়ে থাকি। তো হাইপার টেনশনটা আসলে কি? বা আয়ুর্বেদিক হচ্ছে শনিতোচ্ছ্বাস, তাই না? রক্তের চাপটা বৃদ্ধি পায়। তো আমরা দৈনন্দিন বিভিন্ন কাজকর্মে আমরা নিজেদেরকে যুক্ত করে ফেলি। আয়ুর্বেদিক কি বলছে? বডিকে সবসময় ব্যালেন্সে রাখতে, তাই না? আমাদের বডি কি সবসময় চাই ব্যালেন্সে রাখতে, তাই না? তো যখন আমরা বাতা পিত্তা এবং কফা দোষা যখন আমাদের বডিতে সাম্যাবস্থায় থাকে, তখন আমরা সুস্থ। কিন্তু এইগুলোর যে কোনো একটার যখন আমাদের বিকৃতি ঘটে, তখন আমাদের এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ জনিত বিভিন্ন ধরনের ডিজিজ এরকম আমাদের বডিতে সৃষ্টি হয়। তো হাইপার টেনশনটা আসলে কি? একজন বলল ধমনী উচ্চ রক্তচাপ। আপনার কি থিওরি? এইরকমই সেম কন্ডিশন, যে হাইপার টেনশন মানে হাইপার প্লাস টেনশন, টেনশনের মাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, বৃদ্ধি পায়। এখন দৈনন্দিন ধরেন আপনি একটা কোনো কাজ করতে গেছেন, ধরেন এখন রৌদ্র তাপে যে কৃষকরা জমি থেকে ধান কাটতেছে, মাঠে নিয়ে বাসায় নিয়ে আসতেছে, তারা সারাদিন রৌদ্রে পরিশ্রম করতেছে, সেটা কি হাইপার টেনশন? তাহলে ব্লাড সার্কেল, আমাদের পালস, আয়ুর্বেদিক পালস এক্সামিনেশনে যখন আমরা যেমন ধরি যে প্রাতকালে আমাদের নারী সচল থাকে বা একদম পারফেক্ট থাকে, কারণ কি সারা রাতের মেন্টালি ঘুমের পর যখন আমরা আসছি, তখন আমাদের এই হচ্ছে আমাদের বডিটা একদম সাইলেন্ট মোডে থাকে, কোনো প্রকার চলাচল থাকে না, কোনো কার্যক্রম থাকে না, যার ফলে আমাদের ধমনীর যে হার্টের যে পেলপিলেশনের মধ্য দিয়ে আমাদের সারা দেহে যে রক্ত সরে যাচ্ছে, সেটা কি সকালবেলা ঘুমের পর কোনো কাজে অ্যাক্টিভ না হওয়ার পর সেটা হবে? এমনিতে যেটা নর্মাল সার্কুলেশন সেটা হবে, কিন্তু যখন আমরা অতিরিক্ত মাত্রায় কোনো কাজে যুক্ত হচ্ছি, তখন আমাদের এই হাইপার টেনশনের মতো ডিজিজ কি আক্রান্ত হচ্ছে। তাহলে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হচ্ছে আমাদের বডিতে অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল কন্ডিশনে যদি আমরা যাই, তখন আমরা কি দেখব? আমাদের শিরা উপশিরা বিভিন্ন কঙ্কাল বা স্ট্রাকচার দ্বারা আমাদের বডি গঠিত না? তাহলে এর ভিতরে আমাদের ধমনীর মধ্যে দিয়ে কি হচ্ছে? সবসময় আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে সারা দেহে, তাই না? আমাদের এই ফ্লাঞ্জেস থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে পুরো অর্গান, পুরো বডিতে আমাদের রক্তের সঞ্চালন হচ্ছে। কার মধ্যে? এই ধমনী ও শিরার মধ্য দিয়ে। প্রত্যেকটা কোষে রক্ত যাচ্ছে, তাই না? প্রত্যেকটা জায়গায় রক্ত ছাড়া সে সচল থাকবে না। অক্সিজেন সরবরাহ করতেছে, প্লাস প্রত্যেকটা শিরা উপশিরার মধ্য দিয়ে প্রত্যেকটা কোষেই রক্ত সরবরাহ হচ্ছে। তো এখানে বলছে ধমনীর মধ্যে যখন রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে দীর্ঘ সময় ধরে বৃদ্ধি পেলে তাকে আমরা হাইপার টেনশন বলবো, তাই না? এখন এখানে সাধারণভাবে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের রক্তের চাপ ধরেন 140 থেকে 120 থেকে 80 আমরা নর্মাল রেঞ্জ ধরি, তাই না?
একটা মানুষের প্রেসার 120/80, সিস্টোলিক ডায়াস্টোলিকে আমরা 120/80 নর্মাল ধরি, কিন্তু 140 থেকে 90 যখন mmHg বা তার বেশি হলে তাকে আমরা উচ্চ রক্তচাপ ধরবো। ঠিক আছে, এখন এটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন নর্মাল রেঞ্জ আছে, সেটা বয়স ভেদে আমাদের আলাদা আলাদা হবে। কিন্তু আমরা এখানে এখন যেটা জানবো সেটা হচ্ছে আমাদের হাইপার টেনশন বা উচ্চ পরীক্ষায় আপনার এক্সাম আসতে পারে যে প্র্যাকটিস অফ মেডিসিনে যে হাইপার টেনশন কি, এর কারণ, লক্ষণ এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্ট লেখো, বা আপনারা যদি যারা পেশেন্ট আসবে তাদের ক্ষেত্রে আমরা এটা ডিল করব। বা হাইপার টেনশন উচ্চ রক্তচাপ নিয়ে এখন প্রত্যেকটা মানুষ প্রতিদিনই ডক্টরের চেম্বারে আসে হচ্ছে যে আমার বিপিটা একটু দেখে দেন, তাই না? তাহলে এটা কি বলছে, ধমনীর মধ্যে যখন রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে দীর্ঘ সময় ধরে বৃদ্ধি পেলে তাকে এইচটিএন বা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলে। কখন কোনো ব্যক্তির ধমনীর রক্তচাপ স্বাভাবিক মাত্রার চেয়ে স্থায়ীভাবে বেশি হচ্ছে তখন তাকে উচ্চ রক্তচাপ বলে। আমরা ধরেন ব্যায়াম করলাম, জিমে গেলাম, কিন্তু সেখান থেকে আসার পর আমাদের হুট করেই আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, বা অতিরিক্ত কোনো পরিশ্রমের কাজ করতেছি তখন আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, কিন্তু সেটা অস্থায়ীভাবে। যখন স্থায়ীভাবে কোনো রক্তের চাপ বৃদ্ধি পাবে তখন আমরা সেটাকে হাইপার টেনশন বলবো। অথবা পালস এক্সামিনেশনের পর বা আমাদের বিপি মাপার পর যদি 140/90 এর বেশি হয় তখন আমরা রক্তের চাপ বা হাইপার টেনশন ধরবো সেটাকে। এখন এই হাইপার টেনশনের কারণ কোনগুলা, কি কারণে হয়? হ্যাঁ, বংশগত হবে, হাইপার টেনশনও বংশগত হবে, জেনেটিক ভাবে, জেনেটিক হেরিডিটি বহন হবে। আপনার থাকলে আপনার সন্তানের মধ্যে চলে আসবে না, জেনেটিক হেরিডিটি থাকবে, এটা অ্যাপ্রুভাল। ঠিক আছে, আপনি এই যে জেনেটিক হেরিডিটি আপনার ধরেন পিতা মাতার মধ্যে যদি বিদ্যমান থাকে, কোনো না কোনো সময় এক সময় সবগুলাই যে জিন বহন হবে এমন কোনো কথা না। ঠিক আছে, কিন্তু জেনেটিক ভাবে বহন হবে। ডায়াবেটিস থাকলে আপনার যেমন হচ্ছে পিতা মাতার মধ্যে থেকে সন্তানের মধ্যে যাচ্ছে, সেরকম কিছুটা প্রভাব বংশীয় ভাবে আসবে এটা। ঠিক আছে, অতিরিক্ত লবণ গ্রহণ, আমরা ফুড হ্যাবিট বা ডায়েটে যদি যাই বা খাবার গ্রহণের দৈনন্দিন কার্যক্রম যাই, এটা আমরা বলে গ্রামের মানুষ অনেক সময় কি বলে যে এমনি লবণ খেলে প্রেশার বেশি হয়, ভাজা লবণ খাও। এটাও কিন্তু একটা কুসংস্কার, তাই না? লবণ কখনো ভেজে খাওয়া সেটার মধ্যে দিয়ে কি টেনশন ফ্রি হবে? সম্পর্ক আছে? আছে নাই। স্থূলতা বা অবিসিটি আমাদের ফুড বা ডায়েট হ্যাবিট, যেমন আমাদের এখন একটা আমাদের মুসলিম ধর্ম সম্প্রদায়ের আমাদের একটা ঈদের সিজন চলে গেল, ঈদুল আজহা গেল। এই যে মেন্টালি প্রেসার, আমাদের আয়ুর্বেদিক বলছে সব সময় আয়ু কাকে বলে? আয়ু কাকে বলে? বডি, মাইন্ড, সোল এন্ড অর্গানের সংযুক্ত অবস্থাটাই আয়ু। এখন এই মনের সাথে আমাদের শরীরের একটা সব সময় একটা প্রেসার কাজ করে। যেদিন অতিরিক্ত মাত্রায় টেনশন করবে সেদিন মানসিক চাপের থেকে আমাদের উদ্বেগ সৃষ্টি হবে বা মেন্টালি প্রেসার হবে। এছাড়া যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের ক্ষেত্রে অবশ্যই হাইপার টেনশন বৃদ্ধি পাবে। তো শুধু কি এইটাই, আরো আছে শারীরিক পরিশ্রমের অভাব। ঠিক আছে, অবিসিটিতে আক্রান্ত একজন পেশেন্ট হয়তো চলাচল করে না, কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করে না, যার ফলে কি হয়, সে অবশ্যই হাইপার টেনশনের মতো ডিজিজে আক্রান্ত হতে পারে, তাই না? কিডনি ডিজিজ হতে পারে, তাই না? একজন ব্যক্তির হচ্ছে কিডনি ড্যামেজ যদি হয় সেক্ষেত্রে তার ডায়াবেটিসের মতো হাইপার টেনশনের মতো ডিজিজে সে আক্রান্ত হতে পারে। একটা হচ্ছে হ্যাঁ রক্তের চাপ, একটা ডায়াবেটিস, এটা বৃদ্ধি পায়। এরপর আমরা হচ্ছে ডায়াবেটিস যার বডিতে আছে এর সাথে সংযুক্ত থাকবেই হাইপার টেনশন, তাই না? তারপরে অধিক চর্বিযুক্ত খাবার, আমরা যখন অতিরিক্ত মাত্রায় কোনো ফ্যাট জাতীয় খাবার আমাদের খাদ্য তালিকায় রাখবো, কিন্তু সেক্ষেত্রেও আমাদের এই কি হাইপার টেনশনের মতো ডিজিজ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের প্রেসারের একটা সার্কুলেশন বৃদ্ধি পায়, তাই না? তা হাইপার টেনশনের রক্তচাপের লক্ষণগুলা কোনগুলা, কোন কোন লক্ষণ নিয়ে আপনার চেম্বারে একজন পেশেন্ট আসলে আপনি বুঝবেন যে এই ব্যক্তিটা হাইপার টেনশনে আক্রান্ত, তাই না? তাহলে কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো? হ্যাঁ, হাইপার টেনশন হলে মাথা ব্যথা কি হবে? এটা একটা শিরোরোগ।
শিরোরোগ আয়ুর্বেদের শিরোরোগও বলা যায়, কারণ মস্তিষ্কের সাথে আমাদের পুরা বডির একটা সার্কুলেশন হচ্ছে সব সময়। আপনার এই মস্তিষ্কের শিরা যদি বন্ধ করে দেন তাহলে ব্লাড কি এক জায়গায় আবদ্ধ থাকবে ও মস্তিষ্ক সচল থাকবে? সেক্ষেত্রে সব সময় আমাদের পায়ের তালু থেকে মস্তিষ্ক পর্যন্ত একটা সার্কুলেশন হচ্ছে ধমনের মধ্যে দিয়ে, সেক্ষেত্রে আমাদের মাথা ব্যথা হতে পারে, তাই না? হ্যাঁ, এটা মাথা ঘোরা, তার রক্তের চাপে সে অটোমেটিক্যালি মাথা ঘোরা। বিশেষ করে যে দেখা যায় আমাদের ইদানিং যারা সেক্সুয়াল ডিসএবিলিটির কারণে বা হচ্ছে ওয়ান টাইম যারা ট্যাবলেট ইউজ করে, যার শরীরে জেনারেল উইকনেস আছে বা হাইপার টেনশন আছে, না জানা যদি কেউ দেয় অনেক সময় মারা যায়। হ্যাঁ, ওর হচ্ছে ওয়ান টাইম ট্যাবলেট আসলে ওখানে কি দেয়, ওখানে হচ্ছে মেন রক্তের সার্কুলেশনটা বৃদ্ধি পায়। আমাদের অর্গান তো ওখানে হাড় নাই বা এমন কোনো ফাংশন আছে যে যেটা দেশে স্ট্রং করবে? আমাদের রক্তের সঞ্চালনের দ্বারা এটা স্ট্রং হয়। তো সেক্ষেত্রে আমাদের এই যে মাথা ঘোরা, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, এরকম বিভিন্ন কন্ডিশন, আপনি 4 তলায় যান, 4 তলায় ক্লাস, তাহলে এরকম বিভিন্ন কন্ডিশন আমাদের, এই যে বুক ধরপড় করবে, হুট করে আমাদের বুকে ধরপড়ের ভাব শুরু হলো, তাই না? হ্যাঁ, তারপরে কি সহজে ক্লান্ত হয়ে যাওয়া, কোনো পরিশ্রমের কাজ করতে পারবে না, অনেক সময় ব্লাড বেশি আসার কারণে নাক দিয়ে রক্ত ঝরতে পারে, বুকে ব্যথা হয়, অনেক সময় স্ট্রোক করতে পারে। জেনারেল উইকনেস চলে আসবে, জেনারেল উইকনেস চলে আসবে, পাশাপাশি যদি ডায়াবেটিস থাকে এমনিতে শরীর ঝেপটে যাবে, অন্যান্য বিভিন্ন কার্যক্রমে সে নিজেকে দুর্বল করে ফেলবে। তাহলে আমাদের মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, বুক ধরপড় করা, শ্বাসকষ্ট, জেনারেল উইকনেস, নাক দিয়ে রক্ত ঘোরা, বিভিন্ন কারণে আমাদের এরকম কন্ডিশন নিয়ে যদি কোনো পেশেন্ট আমাদের চেম্বারে আসে, তখন আমরা বুঝবো তাকে হাইপার টেনশনে আক্রান্ত। তাহলে হাইপার টেনশন নির্ণয়ের জন্য আমরা কোন কোন পরীক্ষা দেই পেশেন্টের? খুব কমন পরীক্ষা সিবিসি তো আমরা দেই, ব্লাড সুগার। কিন্তু তার আগে যেটা আমরা করি, একজন পেশেন্ট আসার সাথে তাকে আগে বিপি আগে এক্সামিনেশন করি, তাই না? রক্তচাপটা পরিমাপ করি, মেজারমেন্ট করি। সেক্ষেত্রে আমাদের বিপি মেশিন আছে, এর মাধ্যমে আমরা করি প্রাইমারি স্টেজে। তারপর আমরা ল্যাবরেটরি টেস্ট দিব, কি ব্লাড সুগার, তার মানে ডায়াবেটিস আছে কিনা, তারপরে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার, সিবিসি কনফার্ম থাকতেই হবে আমাদের। হ্যাঁ, আমাদের পরীক্ষার গুলোর মধ্যে অবশ্যই আমাদের রক্তের পরীক্ষা, যেহেতু এটা রক্তচাপ জনিত একটা রোগ, তাই না? তাহলে আমাদের রক্তের টেস্ট অবশ্যই দিতেই হবে। সিরাম ক্রিটিনিন, লিপিড প্রোফাইল, তার লিপিড দেখতে হবে, ইলেকট্রোলাইটিক, সোডিয়াম ফসফেট, এটা আমরা পটাশিয়াম দেখতে পারি, লাগে না। কিন্তু আমাদের কমন যেটা এই যে সিবিসি, এটা আমরা 100% আমাদের ম্যাক্সিমাম সব হাইপার টেনশনে এটা থাকবেই। 1-2 দিলেও হবে। এছাড়া আমাদের যদি একান্তই অন্য কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো এখন ফ্যাট জনিত একজন পেশেন্ট আসছে, তখন আপনি তাকে কি দিবেন? দিতে হবে না, তখন তার লিপিড প্রোফাইলটা চেক করতে হবে, তাই না? তারপরে প্রস্রাব পরীক্ষা, ইউরিন পরীক্ষা দিতে পারেন, ইসিজি দিতে পারেন। অতিরিক্ত মাত্রায় জানার জন্য আমাদের ইকোকার্ডিওগ্রাম দেওয়া যেতে পারে, হৃৎপিণ্ডের গঠন বা কার্যকারিতা। তার হার্ট থেকেই তো রক্তটা পুরো বডিতে সঞ্চালন হচ্ছে। এখন হার্টের রোগীর তো হাইপার টেনশন 100 থাকবেই, বুক ধরপড় করবে, তাই না? মাথা ঘুরবে। তাহলে কিডনির ফাংশন টেস্ট, এগুলো বিভিন্ন ধরনের টেস্ট আমরা দিতে পারি। এখন আমাদের চিকিৎসা কি দিবেন হাইপার টেনশন জনিত একজন পেশেন্টের? আয়ুর্বেদিক কি ট্রিটমেন্ট দিবেন? না, মারা যাবে কেন? আপনি মনে করেন প্রেসার হচ্ছে 160, নিচেরটা আছে 100, কি করবেন? আপনি এলিভেটিকে সাথে সাথে ইনজেক্টর প্লাস ইনজেক্টর 50 প্লাস করতে হবে। আমরা হাফ দিব, সিঙ্গেল হাফ দিব। সিঙ্গেল হাফটা আসবে না। আসবে না। আপনার সাথে সাথে আপনি সিঙ্গেল হাফের মধ্যে এলিভেটিকে একটা জিনিস আছে প্লাস। এই তো আমাদের আয়ুর্বেদিক, এই যে আপনি মেন ফাংশনে চলে আসছেন। এখন টক জাতীয় হার্বস কোনগুলো আছে? তেঁতুল আছে, লেবু আছে, সবচেয়ে জলপাই আছে,
যখন যে ঋতুতে সিজনাল যে ফল আছে, এরকম আসে হ্যাঁ। ইমার্জেন্সি ক্ষেত্রে আপনি তেঁতুলের রস লেবু রস হুম। কাট করে 1 চামচ পানি 1 চামচ রস খাওয়াতে পারেন। 1 চামচ সাথে সাথে খাওয়ানোর সাথে আপনি কি বলেন, আয়ুর্বেদিকের রেজাল্ট নাই, 100-এ 100 রেজাল্ট চলে আসবে। বলে দেবো সেটা এখন এখন রুগী তো জানবে না যে ওই সময় রুগীর কি নলেজ আছে ওই সময়, সাপোজ কোনো নলেজ নাই। এখন গ্রামে গঞ্জে বিভিন্ন মানুষ বলে যে হচ্ছে কি টেনশন বা রক্তচাপ বেড়ে গেলে হচ্ছে আমরা দিব, টক খাওয়াবো, কিন্তু এখন টক হাতের কাছে নাই, বা অনেক সময় দোকান থেকে তেঁতুলের চাটনি নিয়ে এসে খাওয়াচ্ছে বা তেঁতুলগুলো খাওয়াচ্ছে। তো ওই সময় কি পেশেন্টের সব হুঁশ জ্ঞান থাকবে? সাপোজ নাই, সে মেডিসিনে অভ্যস্ত। হ্যাঁ, টক জাতীয় কোনো মেডিসিন আমরা সিঙ্গেল হার্বস হিসাবে তেঁতুল প্লাস জলপাই দিতে পারেন, লেবুর রস দিতে পারেন, অথবা মাথায় লেবুর রস ঘষে দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আমরা কি দিব? তাহলে সিঙ্গেল হার্বস হিসেবে গেল, আমাদের টক হিসেবে লেবু জলপাই গেল, তাই না? তাহলে আমরা কি দিব আয়ুর্বেদিক মেডিসিন? সিঙ্গেল হার্বস কোনগুলা দিব? সর্পগন্ধা আমাদের খুবই ভালো একটা সিঙ্গেল হার্বস, ঠিক আছে। এটা হাইপার টেনশনকে খুব দ্রুত রিমুভ করবে, ঠিক আছে। এটা দেহের রক্তচাপ কমাতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে এবং শান্তিদায়ক, প্রশান্তিদায়ক, ঠিক আছে। তাহলে এরকম কোনো কন্ডিশন, এখন রুগী তো আপনার কাছে বিভিন্ন ধরনের রুগী আসবে। একজন আয়ুর্বেদিক আয়ুর্বেদিক ডক্টর হিসেবে আপনি তাকে ন্যাচারাল মেডিসিনে সাজেস্ট করবেন। তারপর যদি আপনাদের কাছে অন্য কিছু না থাকে তখন সেটা আলাদা বিষয়, তাই না? তাহলে আমরা হাইপার টেনশন জনিত একজন পেশেন্টকে সর্পগন্ধা দিতে পারি, ঠিক আছে। পয়সা নিতেছেন এখানে এখন আপনার কাছে সর্পগন্ধা নাই, দোকানে আপনি ফ্রিজ একটা তাকে কিনে লেবু রস আর তেঁতুলের রস করে সার্ভ করতে হবে। করে এটা আমাদের কিছু কেমিক্যাল দিয়ে আমাদের দীর্ঘদিন থাকে। ফ্রিজে রাখতে হবে। আপনি অশ্বগন্ধা সর্পগন্ধা চূর্ণ রাখতে পারেন 1 টেবিল চামচ। আপনি শোনেন, আপনি লেবুর রস দিলেন 1 গ্লাস পানির মধ্যে, তেঁতুলের রস দিলেন বা জলপাইয়ের রস দিলেন, ব্লেন্ড করে যেটাই দেন, ওর সাথে আপনি বললেন যে আপনি এই পাউডারটা 1 টেবিল চামচ করে নিয়মিত খান। খাওয়াইলে আর টাকা না নেই। হ্যাঁ, আচ্ছা। তাইলে আমরা সর্পগন্ধা হার্বস আমরা সিঙ্গেল হার্বস হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আছে আমাদের অশ্বগন্ধা, হ্যাঁ অর্জুন আছে। অর্জুনে কি করবে? বুকের ধরপড় থেকে শুরু করে তার হাড়ের প্যালপিটেশন প্রশান্তি আনবে, হৃদ স্বাস্থ্যকে রক্ষার মধ্য দিয়ে তার যে হচ্ছে টার্মিনাল অর্জুনা, এটা আপনার ব্যালেন্স করবে বডিকে, তাই না? এখন পেশেন্টের যখন রক্তচাপ বেড়ে যাবে তখন বুক ধরপড়ে উঠবে, হার্টের প্যালপিটেশন বেড়ে যাবে, তখন এই অর্জুনের রস জাল করে আমরা খাওয়াতে পারি বা অর্জুন চূর্ণ আমরা দিতে পারি। এরপর আমরা অশ্বগন্ধা দিতে পারি, তাই না? অশ্বগন্ধা আমাদের মানসিক স্ট্রেস থেকে শুরু করে মেন্টালি স্ট্রেস সব ধরনের কাজে এটা আমাদের মানসিক প্রশান্তি যখন দিবে, পাশাপাশি আমাদের বডিকেও ব্যালেন্স করবে, ঠিক আছে। ওয়েন্থিয়া সামনিফেরা, এটা অশ্বগন্ধা সিঙ্গেল হার্বস হিসেবে আমরা অর্জুন অশ্বগন্ধা দিতে পারি, ঠিক আছে। এরপর আমরা কি দিব? ব্রাহ্মী, আমাদের সবচেয়ে একটা উৎকৃষ্ট রসায়ন, যেটা ব্রাহ্মী রসায়ন, একজন রসায়ন প্রেমীর ব্যক্তির জন্য এটা ব্রাহ্মী খুবই ভালো করবে। এটা নার্ভ সিস্টেম, স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে, মানসিক প্রশান্তি করে, বিশেষ করে যারা মেন্টালি প্রেসারে অতিরিক্ত মাত্রায় থাকে বা চাপে থাকে, যার ফলে তাদের রক্তচাপ বৃদ্ধি পায়, মানসিক কোনো প্রশান্তি পায় না, তাদের ক্ষেত্রে, বা স্মৃতিশক্তি বৃদ্ধি পায় না, কাজ ঠিকভাবে করতে পারে না, ভুলে যাচ্ছে, তাই না? চেম্বার চালাতে রুগী পেশেন্ট ডিল করতে অনেক সময় হয়ে যায়, তাদের ক্ষেত্রে ব্রাহ্মী আপনি দিতে পারেন, ঠিক আছে। কম্পাউন্ড ড্রাগ আপনি কি দিবেন আয়ুর্বেদিক? এতক্ষণ তো আমরা সিঙ্গেল ড্রাগ দিলাম। এখন ধরেন আপনার ব্রাহ্মীর হচ্ছে এই বর্ষাকালে ব্রাহ্মী বৃদ্ধি পাবে, ব্রাহ্মী নাই, সর্পগন্ধা নাই, অর্জুন নাই, অশ্বগন্ধা নাই, কিছুই নাই আপনার চেম্বারে, তখন আপনি কি ট্রিটমেন্ট দিবেন না? কি দিবেন বলেন রবিউল ভাই? কম্পাউন্ড ড্রাগ কি কি দেন আপনি? এলোপ্যাথিক কি দেন? এনজিলক তো কমন একটা মেডিসিন, হাইপার টেনশনে দেন, তাই না?
হ্যাঁ, 10 ব্লক স্কোয়ারের কি দেন? স্কুল এনজিও ক্লাস এনজিলো প্লাস। ওটা আপনি যে কোনো লিখে দিতে পারেন। এখন স্কোয়ারের এনজিলো প্লাস যেটা আমরা পরে দিব, ধরেন আমরা আয়ুর্বেদিক যেহেতু চিকিৎসক, আমরা আয়ুর্বেদিক কি দিব? আমাদের সিঙ্গেল হার্বসের ভিতর থেকেই মেডিসিনটা তৈরি হয় না, ব্রাহ্মী রসায়ন। স্কোয়ারের মনেরা আছে, ব্রাহ্মী রসায়ন। মনে রাখবেন হ্যাঁ, এটা এটা আপনার দিতে পারেন, স্কোয়ারের মনেরা দিতে পারেন। অশ্বগন্ধা রিস্ট আছে আয়ুর্বেদিক মেডিসিন, এটা কি কাজ করে? অশ্বগন্ধা রিস্ট তো এটা আপনি স্থায়ী করতে শুরু করে দেন অনেকগুলা ডিজিজে কাজ করে। অশ্বগন্ধাই তো আর মেন ফর্মুলেশন। সেক্সুয়াল থেকে শুরু করে 11টা আপনার সেক্সুয়াল ডিসএবিলিটি তো সৃষ্টি হচ্ছে কোথা থেকে? মেন্টালি দুর্বলতা থেকে। আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা যখন কমে আসতেছে, তখন আপনার জেনারেল উইকনেস চলে আসতেছে। বডির মাইন্ডের সাথে আপনার পার্টনার যখন আপনাকে দুর্বলতা ফিল করতেছে বা মেন্টালি ভাবে হ্যারাসমেন্ট করতেছে, তখন আপনি অটোমেটিক জেনারেল উইকনেস আপনার ভিতরে চলে আসতেছে, তাই না? তাহলে আমরা হাইপার টেনশনও বৃদ্ধি পাতে পারে। অশ্বগন্ধা রিস্টটা শুধু আমরা মেন্টালি ফ্রেশনেসের পাশাপাশি আমাদের শিরোরোগ বা স্নায়বিক কোনো দুর্বলতা জনিত যে কোনো রোগে, বায়ুজনিত রোগে আমরা এই অশ্বগন্ধা রিস্ট ব্যবহার করতে পারবো। ঠিক আছে? ব্রাহ্মী রসায়ন, স্কোয়ারের মনেরা, ঠিক আছে? ট্যাবলেটও আছে, হ্যাঁ, লিকুইডও আছে, ট্যাবলেটও আছে। ঠিক আছে? আমরা ব্রাহ্মী রসায়ন দিব। স্কোয়ার ফার্মাসিউটিক্যালের আধুনিক যেটা, সেটা মনেরা, আর আয়ুর্বেদিকের ব্রাহ্মী রসায়ন, তাই না? হুম, লিস্ট করে রাখা ভালো হার্বাল ডিভিশনের, তাই না? আমরা মনেরা দিব। মনেরা খুব ভালো রেজাল্ট। যারা স্টুডেন্ট, মনেরা সিরাপ, সিরাপ সিরাপ ট্যাবলেট দুটাই আছে, আপনি সিরাপ নেবেন। ওটা ব্রাহ্মী রসায়নের ফর্মুলাই আর ব্রাহ্মী রসায়ন, কিন্তু বিজনেস নেম দিছে মনেরা। ঠিক আছে? এটার মেন আয়ুর্বেদিক ফর্মুলেশন যেটা, সেটা ব্রাহ্মী রসায়ন লেখা আছে, কিন্তু বিজনেস নেম দিছে মনেরা। এটা ক্যাপসুল বা ইয়েও আছে, আপনার সিরাপটা বেশি চলে, সিরাপ নেবেন। ঠিক আছে? বিশেষ করে যারা আমরা স্টুডেন্ট আছি বা হাইপার টেনশনের কোনো রোগী আসলো, তাদেরকে আমরা সাজেস্ট করব। ওকে, থ্যাংক ইউ। এতক্ষণ শুধু কি এই কটাই মেডিসিন আমাদের? হ্যাঁ, আরো কি মেডিসিন আছে? আপনি চিন্তামণি চতুর্মুখ আছে ট্যাবলেট, ঠিক আছে? লেখেন ওটা, চিন্তামণি চতুর্মুখ শিরোরোগের। চিন্তামণি চতুর্মুখ, নিদ্রাকর বটি একটা, এটা আপনি কখন দিতে পারেন? চিন্তামণি চতুর্মুখটা আপনি কখন দিতে পারেন? এটা আপনি ধরেন ব্রাহ্মী চূর্ণ 1 টেবিল চামচ, ব্রাহ্মী চূর্ণ বা লেবুর রস বা তেঁতুলের রস যেটাই হোক, বা অন্য, হ্যাঁ, শিশুদের হজম, মেন্টালি ইয়েও কাজ করবে ব্রাহ্মী রসায়ন। ফর্মুলেশন ব্রাহ্মী রসায়ন লেখা আছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, বাচ্চাদের জন্য খুবই ভালো নিদ্রাকর বটি, যেটা আমাদের মানসিক প্রশান্তি সৃষ্টি করবে। ঠিক আছে? এটা আপনি অশ্বগন্ধা 1 টেবিল চামচ অশ্বগন্ধা চূর্ণ সহ, লিকুইড সহ আপনি এটা দিতে পারেন। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাস শোনার জন্য। তাহলে আজকে আমরা আজকের সেশনে আলোচনা করলাম আমাদের এই